আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আরটিভি রাতের সংবাদে। পুরো সংবাদে আপনাদের সাথে আছি আমি ফারজানা তানি। জীবন মৃত্যুর সন্ধিক্ষণে খালেদা জিয়া তিনি ভীষণ অসুস্থ বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। খালেদা জিয়ার বিদেশি চিকিৎসার দাবিতে শনিবার সারা দেশে অনশন কর্মসূচি ঘোষণা করেছে দলটি। দাবি না মানলে সংসদ থেকে পদত্যাগের ইঙ্গিত দেন দলটির সংসদ সদস্যরা। তবে আইনমন্ত্রী জানিয়েছেন সরকারের আইনের বাইরে যাওয়ার সুযোগ নেই। চিকিৎসার নামে রাজনীতি চলছে বলে অভিযোগ আওয়ামী লীগ নেতাদের। মাইদুর রহমান রুবেলের রিপোর্টে বিস্তারিত জানাচ্ছেন আশিকুল আলম। অসুস্থ হয়ে গত 13ই নভেম্বর থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। পরিবার থেকে আবারও বিদেশে চিকিৎসার আবেদন করা হয়। গতকাল সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী জানান সরকার মানবিক হয়ে সর্বোচ্চটাই করেছে, বাকিটা আইনের হাতে। তাকে আমরা অন্তত তার বাসায় থাকার ব্যবস্থাটুকু আমার এক্সিকিউটিভ অথরিটি আমার হাতে যতটুকু আছে আমি সেটুকু দিয়ে তাকে বাসায় থাকার চিকিৎসার ব্যবস্থা করে দিয়েছি। বিএনপি নেতারা সংবাদ সম্মেলনে খালেদা জিয়ার চিকিৎসার বিষয়টি মানবিক দিক থেকে বিবেচনার দাবি জানান। সাবেক প্রধানমন্ত্রীর চিকিৎসা নিয়ে রাজনীতি না করার আহ্বান জানান বিএনপি মহাসচিব। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি এবং সুচিকিৎসার জন্য বিদেশে চিকিৎসার দাবিতে আগামী 20 নভেম্বর 2021 সকাল 9টা থেকে বিকাল 4টা পর্যন্ত ঢাকায় কেন্দ্রীয়ভাবে এবং সারা দেশে মহানগর ও জেলা পর্যায়ে গণ অনশন কর্মসূচি পালনের জন্য আমি সবাইকে আহ্বান জানাচ্ছি। উন্নত চিকিৎসার দাবিতে উত্তপ্ত হয় সংসদ। দ্রুত বিদেশে পাঠানোর ব্যবস্থা না করলে সংসদ থেকে পদত্যাগের ইঙ্গিত দেন বিএনপি দলীয় সংসদ সদস্যরা। আমাদের সংসদ নেতা মাননীয় প্রধানমন্ত্রী, যদি আমরা সত্যি সত্যি পার্লামেন্ট অলংকারী হয়ে থাকি তাহলে পার্লামেন্ট অলংকারবিহীন করবেন না। এই কারণে আমাদের দলীয় সিদ্ধান্তে এমন হতে পারে যে ম্যাডামের যদি চরম অবস্থা চলে যায় তাহলে হয়তো এই পার্লামেন্টে আমাদের থাকা সম্ভব না হতে পারে। স্পিকার জবাবে আইনমন্ত্রী জানিয়ে দেন প্রচলিত আইনে খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার কোনো সুযোগ নেই। আইনের মধ্যে এই সুযোগ নাই। ওনারা আমাকে যত খুশি গালি দিতে পারেন, কিন্তু তাতে আমার কিছু আসে যায় না। আমি আইন মোতাবেক চলবো। এক অনুষ্ঠানে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ অভিযোগ করেন খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে রাজনীতি করছে বিএনপি। বেগম জিয়ার চিকিৎসা নিয়ে আসলে বিএনপি নেতারা যে বক্তব্যগুলো দিচ্ছেন সেটা তার চিকিৎসার জন্য তাদের বক্তব্য না, তাদের বক্তব্যটা রাজনৈতিক উদ্দেশ্য নেই। আশিকুল আলম, আরটিভি, ঢাকা। এদিকে তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন বেগম খালেদা জিয়ার প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে মহানুভবতা দেখিয়েছেন তা ইতিহাসে নজিরবিহীন। দুপুরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 56তম দিবস উদযাপন উপলক্ষে এসব কথা বলেন তিনি। মন্ত্রী বলেন বেগম জিয়া কারাগারে থাকা অবস্থাতেও একজন গৃহকর্মীর সঙ্গে রাখার সুযোগ পেয়েছিলেন, এমন নজির পৃথিবীতে নেই। বিশ্ববিদ্যালয় শুধু পাঠদান আর সনদ প্রদানের প্রতিষ্ঠান নয়, একে জ্ঞান ও মুক্ত বুদ্ধি চর্চার কেন্দ্র হিসেবে গড়ে তোলার আহ্বান জানান মন্ত্রী। এর আগে সকালে বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে শহীদ মিনার প্রাঙ্গণ থেকে আনন্দ শোভাযাত্রা বের হয়। এটি বিভিন্ন সড়ক ঘুরে জারুলতলায় শেষ হয়। খালেদা জিয়া সেই ব্যক্তি, সেই মানুষ যিনি নিজের জন্মের তারিখটা বদলে দিয়ে 15 আগস্টের হত্যাকাণ্ডকে উপহাস করার জন্য, 15 আগস্টের হত্যাকারীদের উৎসাহ দেওয়ার জন্য নিজের জন্মের তারিখ বদলে দিয়ে 15 আগস্ট কেক কাটেন, 15 আগস্ট ভুয়া মিথ্যা জন্মদিন পালন করেন। তার প্রতি যে মহানুভবতা মাননীয় প্রধানমন্ত্রী দেখিয়েছে, আমি ব্যক্তি হিসাবে কখনো সেটি দেখাতে পারতাম না, অন্য কেউ পারত না। এইচএসসি পরীক্ষা সামনে রেখে 25 নভেম্বর থেকে 3 জানুয়ারি পর্যন্ত কোচিং সেন্টার বন্ধ থাকবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি। বিকেলে সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলনের প্রশ্ন ফাঁস রোধ এবং পরীক্ষা সুষ্ঠু, সুন্দর ও নকলমুক্ত পরিবেশে অনুষ্ঠানের লক্ষ্যে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানিয়েছেন মন্ত্রী। রিপোর্ট করছেন জাহিদ রহমান। গেল বছর করোনায় হয়নি এইচএসসি ও সমমানের পরীক্ষা। শিক্ষার্থীদের আর যেন ক্ষতি না হয় সেজন্য চলতি বছর পরীক্ষা নেওয়ার চেষ্টা ছিল শিক্ষা মন্ত্রণালয়ের। করোনা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে চলতি মাসের 14 তারিখে শুরু হয় এসএসসি ও সমমানের পরীক্ষা, আর 2 ডিসেম্বর শুরু হচ্ছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। এ বিষয়ে সচিবালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করে শিক্ষা মন্ত্রণালয়। সাধারণ শিক্ষা বোর্ড সমূহ তাদের তত্ত্বীয় পরীক্ষা 2রা ডিসেম্বর শুরু হয়ে 30শে ডিসেম্বর শেষ হবে। মাদ্রাসা শিক্ষা বোর্ডে তত্ত্বীয় পরীক্ষা 2রা ডিসেম্বর হতে শুরু হয়ে 19 ডিসেম্বর শেষ হবে।
কারিগরি শিক্ষা বোর্ডের তত্ত্বীয় পরীক্ষা 2রা ডিসেম্বর হতে শুরু হয়ে 8 ডিসেম্বর শেষ হবে। পরীক্ষার পরিবেশ ঠিক রাখতে কোচিং সেন্টার বন্ধের ঘোষণা দেন শিক্ষামন্ত্রী। আসন্ন এইচএসসি সমমান পরীক্ষা 2021 সুষ্ঠু, সুন্দর ও নকলমুক্ত পরিবেশে অনুষ্ঠানের লক্ষ্যে আগামী 25 নভেম্বর 2021 থেকে 3রা জানুয়ারি 2022 পর্যন্ত সকল কোচিং সেন্টার বন্ধ থাকবে। করোনার কারণে সংক্ষিপ্ত সিলেবাসে বাংলা ইংরেজি বাদে বিভাগভিত্তিক এইচএসসি পরীক্ষা নেওয়া হবে। ক্ষতি নিশ্চয়ই কিছু হয়েছে, আমরা সেই ক্ষতি পূরণেরও আমাদের চেষ্টা চালিয়ে যেতে হবে, আমরা চালিয়ে যাব। জাহিদ রহমান, আরটিভি, ঢাকা। বিআরটিএর নিয়মিত অভিযানের মধ্যেও অতিরিক্ত ভাড়া আদায় থেকে পিছু হটছেন না বাস মালিকরা। সরকারের সিদ্ধান্ত ও মালিক সমিতির নেতাদের আদেশকেও করছেন থোড়াই কেয়ার। যাত্রীদের এক প্রকার জিম্মি করেই চলছে ভাড়া আদায়। এদিকে ভাড়া নিয়ে নৈরাজ্য ঠেকাতে 13 দফা দাবি জানিয়েছে যাত্রী কল্যাণ সমিতি। তবে স্বরাষ্ট্রমন্ত্রীর আশ্বাস, কেউ অতিরিক্ত ভাড়া আদায় করলে আইনি ব্যবস্থা নেওয়া হবে। আরও জানাচ্ছেন সেলিম মালিক। ডিজেলের দাম বাড়ার ইস্যুকে কেন্দ্র করে 27% ভাড়া বাড়িয়েও খুশি নন পরিবহন মালিকরা। যাত্রীদের জিম্মি করে আদায় করা হচ্ছে অতিরিক্ত ভাড়া। বিআরটির ভ্রাম্যমাণ আদালতকেও গোনায় ধরছেন না অনেক চালক। যার কাছ থেকে যেভাবে পাচ্ছে তারা তার কাছে সেভাবে আদায় করছে। চার্ট অনুযায়ী তারা মানতেছে না। হ্যাঁ, চার্টটা দিয়েছে, চার্টটা হয়তো 10 টাকা বা 11 টাকা হয়, ওটা 15 টাকা করে নিচ্ছে। কেউ ইজিলি নিচ্ছে না টাকাটা, হয় আমাদের ঝগড়া করতে না, ওদেরকে ঝগড়া করতে হচ্ছে, মানে একটা ভোগান্তি পড়ে গেছে সবাই আমরা। অতিরিক্ত ভাড়া আদায় ও শিক্ষার্থীদের কাছ থেকে অর্ধেক ভাড়া না নেয় আন্দোলন করেছেন ঢাকা কলেজের ছাত্ররা। আমি শ্যামলী থেকে এই ঢাকা কলেজের সামনে এসে নামছি 15 টাকা ভাড়া দিয়ে, যেটি হওয়ার কথা ছিল সর্বোচ্চ 10 টাকা। শনিবারের মধ্যে যদি কোনো ধরনের সুস্পষ্ট ঘোষণা না আসে, হাফ পাস কার্যকরে, তাহলে আমরা আগামী শনিবার সকাল 10টায় নীলক্ষেত মোড় অবরোধ করে আমাদের দাবি আদায়ের বাস্তবায়নে আমরা বাধ্য হব। চলমান বিশেষ অভিযানে বাড়তি ভাড়া আদায়ের প্রমাণ পেয়েছে বিআরটির ভ্রাম্যমাণ আদালত। 50টি বাসে অভিযান পরিচালনা করেছি, তার মধ্যে 15টি বাসে মামলা করেছি এবং মোট মামলা পরিমাণ হচ্ছে টাকার পরিমাণ 35,000। ভাড়া আদায় নৈরাজ্যের প্রতিবাদে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলন করেছে যাত্রী কল্যাণ সমিতি। রাস্তায় শৃঙ্খলা ফেরাতে 13 দফা দাবি তুলে ধরে সংগঠনটি। তাদের প্রেসক্রিপশন অনুযায়ী বর্ধিত ভাড়া আদায়ের পরিবর্তে বাসে বাসে ইচ্ছে মতো ভাড়া আদায় করছে, সিটিং সার্ভিসের নামে নৈরাজ্য চালাচ্ছে, বাসে বাসে জোর জবরদস্তি করে অতিরিক্ত ভাড়া আদায়ের নৈরাজ্য চালাচ্ছে। আর তেজগাঁও মহিলা কলেজে এক অনুষ্ঠান শেষে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, সড়কে নৈরাজ্য সৃষ্টি করে কেউ ছাড় পাবে না। ভাড়া বৃদ্ধির এটা অ্যামাউন্টটা আনুপাতিক হারে আমাদের পরিবহন মালিক শ্রমিকদের সঙ্গে বসে এটা তারা যৌথভাবে সিদ্ধান্ত নিয়েছে। তারা যদি কেউ এর চেয়ে বেশি ভাড়া নেয়, অবশ্যই আমরা তারা আইনের আওতায় নিয়ে আসবো। আর আমরা এখন দেখছি যে তারা কিভাবে এটা ফলো করছে। সেলিম মালিক, আরটিভি, ঢাকা। পেটের সন্তান নষ্ট করতে রাজি না হওয়ায় প্রেমিকাকে শ্বাসরোধে হত্যা করে মেঘনা নদীতে ভাসিয়ে দেওয়ার ঘটনায় প্রেমিক আমিনুল এখনও ধরাছোঁয়ার বাইরে। এ ঘটনায় দায়েরকৃত মামলায় হত্যায় অংশ নেয়া দুজনকে গ্রেফতার করেছে পিবিআই। অচিরেই প্রধান আসামিকে গ্রেফতার করা হবে বলে জানিয়েছে সংস্থাটি। আপেল শাহরিয়ারের সহায়তায় আরও জানাচ্ছেন অভি ইসলাম। স্বামী সন্তান নিয়ে সুখেই ছিলেন নিপা আক্তার। হঠাৎ সংসারে তার সাবেক প্রেমিক আমিনুল চলে এলে শুরু হয় অশান্তি। নিপার স্বামীকে অবৈধ মেলামেশার কথা জানিয়ে বাধ্য করায় সংসার ছিন্ন করতে। পরে বিয়ের আশ্বাস দিলেও নৃশংসভাবে হত্যা করা হয় নিপাকে। হত্যার পর ভাসিয়ে দেওয়া হয় মেঘনা নদীতে। এ ঘটনায় নরসিংদী থানায় মামলা করে নিপার পরিবার। আমার ফাইলে জব করে লাইব, মাইরা লাইব, আমি অনেক সাবধানে তাহি। আল্লাহ গো, আমি যদি সত্য আমার ফেরা যদি আমার সত্য দিয়াতে, আমি যদি সত্য এতাই, তাহলে তুমি আল্লাহ আমার বিচার তোমার রকমতের হাতে তুমি কইরা দিবা। আমি বিচার চাই মহান আল্লাহর ওসিলাতে, আপনার ওসিলাতে নি আমি ইয়াভাবে নি আমার যে বিচারটা নি আপনার হাতে সঠিক পায়া ফেরা আবার শাস্তি যেমবে ফাঁসি যেমবে বালাইবে করতে। ভিকটিমের পরিবারের আবেদনের ভিত্তিতে মামলার তদন্ত নেয় পিবিআই। তদন্ত শেষে পিবিআই সদর দফতরে আয়োজিত সংবাদ সম্মেলনে জানানো হয় চাঞ্চল্যকর তথ্য। মেয়েটা গর্ভবতী ছিল, মেয়েটা প্রচণ্ডভাবে চাপ দেয় বিয়ের ব্যাপারে। তখনই তার প্রেমিক নামক কুলাঙ্গার সে তাকে হত্যার পরিকল্পনা করে এবং সেই পরিকল্পনা অনুযায়ী তার সাঙ্গপাঙ্গ নিয়ে সে নদীতে নৌকায় চলে যায় মেয়েটাকে নিয়ে। মেয়েটাকে বলে যে আমরা বিয়ে করতে চাচ্ছি। যে দুইটা সৃষ্টি করে একই কথা বলছে যে গলায় গামছা লাগিয়ে দুই পাশ থেকে টান দিয়েছে ভয়ঙ্করভাবে এবং কয়েকজন ধরছে আর একজন আর কি
কাঠের বাটাম আছে নৌকার কাঠন বাটা দিয়ে বেপরোয়াভাবে মারপিট করেছে। চরের ভিতরে নিয়ে এটা লুকাতে পারবে কিনা সন্দেহান হয়ে ভয়ে তারা লাশটাকে নদীতে ফেলে দেয়। কিলিং মিশনে অংশ নেওয়া 2 আসামি ধরা পড়ায় প্রতারক প্রেমিক আমিনুলের গ্রেফতারের ব্যাপারে আশাবাদী পিবিআই। সর্বোচ্চ চেষ্টা করতে তাকে অ্যারেস্ট করার জন্য। অভি ইসলাম, টিভি, ঢাকা। নজরদারির অভাবে বেওয়ারিশ লাশের হিসাবে গড়মিল থেকে যাচ্ছে। রাজধানীতে ঢাকা মহানগর পুলিশ বেওয়ারিশ লাশ দাফনের জন্য আঞ্জুমান মফিদুল ইসলামকে দিয়ে থাকে, তবে কোনো সংস্থাই বেওয়ারিশ মৃতদেহের পূর্ণাঙ্গ হিসেব রাখে না। অক্টোবর মাসে আঞ্জুমানের তালিকার চেয়ে কবরস্থানে দাফন করা লাশের সংখ্যা কম পাওয়া যায়। মৃতদেহ নিয়ে ব্যবস্থাপনা নিয়ে সাকিবুর রহমানের ধারাবাহিকের শেষ পর্ব দেখুন আজ। ছবি তুলেছেন মেহেদি হাসান সুজন। প্রতিদিন অপঘাতে বহু মানুষের মৃত্যু হয়। আকস্মিক মৃত্যুর খবর পৌঁছায় না স্বজনের কানে, ফলে বেওয়ারিশ হিসেবে মৃতদেহের ঠাঁই হয় মর্গে। নির্দিষ্ট সময়ে কেউ খোঁজ না করলে পুলিশি প্রক্রিয়া শেষে নাম পরিচয়হীন লাশ দাফনের দায়িত্ব পড়ে আঞ্জুমান মুফিদুল ইসলামের ঘাড়ে। রাজধানীর 2 সিটিতে বেওয়ারিশ লাশ দাফন হয় জুরাইন ও রায়ের বাজার কবরস্থানে। চলতি বছরের শুরু থেকে অক্টোবর পর্যন্ত রায়ের বাজার কবরস্থানে দাফন হয়েছে 174টি বেওয়ারিশ মরদেহ আর জুরাইনে 193টি। তবে কবরস্থানের হিসেবের সঙ্গে আঞ্জুমানের হিসাব মিলছে না। অক্টোবর মাসে আঞ্জুমানের তালিকায় 44টি মরদেহ দাফন করার কথা, অথচ 2 কবরস্থানে দাফন হয়েছে 41টি বেওয়ারিশ লাশ। আসলে হয় প্রিন্টিং মিস্টেক হয়েছে, অথবা তারা ইনফরমেশনটা সঠিকভাবে আপনাকে দিতে পারেনি। তো আমার মনে হয় এটার মাধ্যমে আমরা এই জিনিসটাকে আমরা সিরিয়াসলি দেখার চেষ্টা করব, এবং আমরা আশা করছি যে আমরা আগামী সপ্তাহের ভিতরে এই প্রসেসটাকে আরও উন্নত করব, যাতে নাকি এই ভুলভ্রান্তিগুলো না হয়। পুলিশ বলছে বেওয়ারিশ মরদেহ পাওয়ার পর আইনি প্রক্রিয়া শেষে দাফনের জন্য আঞ্জুমানের হাতে তুলে দেয়, এরপরের দায়িত্ব তাদের। এই ধরনের অভিযোগ আমরা আগে কখনো পাই নাই। লাশের সংখ্যা মিলছে, কেন মিলছে না? আসলে আমরা থানা পুলিশ যখন আঞ্জুমান মফিদুলের কাছে লাশ হ্যান্ডওভার করে দিই, তার পরের যে প্রসেসটা আছে ওই প্রসেসের সাথে থানা পুলিশের কোনো সংশ্লিষ্টতা থাকে না। আর আঞ্জুমানের দাবি 2 সিটি থেকে পাওয়া লাশের কেন্দ্রীয় হিসাব রাখা হয় না। নিজস্ব কবরস্থান থাকলে সংরক্ষণ বা নাম্বারিং সহজ হতো। আমরা নিবেদন করছি, হয়তো সেরে যাবে সামনে, তবে আমাদের নিজস্ব কবরস্থান না হওয়া পর্যন্ত আমরা এই গ্যারান্টিটা দিতে পারবো না। তো আমরা চেষ্টা করছি, সরকারের কাছেও বলছি। বেওয়ারিশ লাশের সংখ্যার গড়মিল নিয়ে অতীতে অভিযোগ না পাওয়ার দাবি পুলিশের, তবে অভিযোগ পেলে তদন্ত করবেন তারা। এই ধরনের কোনো অভিযোগ আমাদের কাছে আসে নাই। যদি কখনো এসে থাকে সেই ক্ষেত্রে হয়তো আমরা দেখতে পারি আসলে কেন এরকম লাশের গড়মিল হচ্ছে। সাকিবুর রহমান, RTV, ঢাকা। এবার বাংলাদেশ পাকিস্তান টি-20 সিরিজের খবর। বিশ্বকাপের ব্যর্থতা মুছে ফেলার লক্ষ্য নিয়ে 3 ম্যাচ সিরিজে প্রথম টি-20তে কাল পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে খেলা শুরু হবে দুপুর 2টায়। সিরিজ চ্যালেঞ্জিং হবে স্বীকার করে বদলে যাওয়া স্কোয়াডে আস্থা রাখছেন টাইগার দলপতি মাহমুদুল্লাহ রিয়াদ। অরণ্য গফুরের রিপোর্টে থাকছে বিস্তারিত। নতুন সিরিজ, কিন্তু লক্ষ্যটা পুরনো, টি-20তে নিজেদের প্রমাণ করা। এবার প্রতিপক্ষ পাকিস্তান। ঢাকায় অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডকে হারিয়ে উন্নতির লক্ষণ দেখালেও বিশ্বকাপে ব্যর্থতায় আবার প্রশ্ন উঠেছে টাইগারদের টি-20 সক্ষমতা নিয়ে। তাই তো ঢেলে সাজানো হয়েছে দল। মুশফিকের মতো সিনিয়রদের বসিয়ে নেওয়া হয়েছে ইয়াসির আকবরদের মতো তরুণদের। মনোপুত না হলেও ঘরের মাঠে প্রতিপক্ষকে ঘায়েল করার ধারা ধরে রাখতে চান টাইগার অধিনায়ক। চাপের কিছু নেই অবশ্য, তবে এটা অনেক চ্যালেঞ্জিং একটা সিরিজ হবে, এটা দ্যাটস ফর শিওর, বিকজ দে আর ওয়ান অফ দ্য টপ টিমস এট দ্য মোমেন্ট। বাট আমি সবসময় এই জিনিসটা বিশ্বাস করি, টি-20 এমন একটা ফরম্যাট খুব ভালোভাবে এক্সিকিউট করতে পারেন এগেইনস্ট এনি টিম। তো আপনি ভালো রেজাল্ট করা সম্ভব, পুরোপুরি ভরসা আছে আমার টিমের উপর। দে আর অল ক্যাপেবল, এই জন্যই তারা ওই অপরচুনিটি পেয়েছে। মিরপুরের উইকেট নিয়ে ক্রিকেট দুনিয়ায় নানা সমালোচনা হলেও তা ভাবনায় রাখছে না বাংলাদেশ। আমাদের অবশ্যই we have to be on the top of our mark from the ball one. পাকিস্তানও ভাবনায় রাখছে না বিশ্বকাপে সেমিফাইনালে হারের হতাশা, কানে তুলছে না পতাকা বিতর্ক। টানা 4 দিন নিবিড় অনুশীলনে নিজেদের প্রস্তুতি সেরেছেন রিজওয়ান, শাহিন আফ্রিদিরা। কন্ডিশন বদলালেও বিশ্বকাপের দুরন্ত পাকিস্তানকে এ সিরিজে টেনে আনতে মনোযোগী দলপতি বাবর আজম।
তাই তো একদিন আগেই স্কোয়াড ঘোষণা করেছে পাকিস্তান। সিনিয়র কয়েকজনকে বিশ্রাম দিয়ে বেঞ্চের শক্তি পরখ করবে সফরকারীরা। নিজেদের মাঠে বাংলাদেশ সহজ প্রতিপক্ষ নয়। নিউজিল্যান্ড অস্ট্রেলিয়ার বিপক্ষে সম্প্রতি তারা সেটি দেখিয়েছে। মোমেন্টাম ক্রিকেটে সর্বদাই গুরুত্বপূর্ণ। আমরা বিশ্বকাপের মোমেন্টামকে বজায় রাখতে চাই। তবে ঘরের মাঠে টাইগারদের পারফরমেন্স যে কোনো দলের জন্যই চিন্তার কারণ। আর মহামারীর স্থবিরতা কাটিয়ে গ্যালারি থাকবে দর্শকপূর্ণ। বিশ্বকাপের ব্যর্থতা মুছতে স্কোয়াডে রদবদল প্রথম পদক্ষেপ, আর মাঠে খেলোয়াড়দের পারফরমেন্স হবে আসল ধাপ। কিন্তু টি-20 ছন্দ মেলাতে বিসিবি সেই পিচ সরবরাহ করে কিনা সেটাই দেখার ব্যাপার। মিরপুর শেরবাংলা স্টেডিয়াম থেকে অরণ্য গফুর, RTV, ঢাকা। ইতিহাস সৃষ্টি করা দামে বিক্রি হচ্ছে নির্মাণ শিল্পের অতি প্রয়োজনীয় উপাদান রড। কয়েকদিনের ব্যবধানে 60 গ্রেডের 1 টন রডের দাম বেড়েছে 3000 টাকারও বেশি, আর বছরের ব্যবধানে বেড়েছে প্রায় 15,000 টাকা। ব্যবসায়ীরা বলছেন, আন্তর্জাতিক বাজারে স্ক্র্যাপ ও বিলেটের পাশাপাশি জ্বালানির দাম বৃদ্ধি পাওয়ায় বেড়েছে রডের দাম। এদিকে রডের দাম বৃদ্ধিতে হুমকিতে পড়েছে আবাসন খাত। শফিকুল আলমের ক্যামেরায় সেলিম মালিকের আরও একটি রিপোর্ট। করোনা ভীতি কাটিয়ে জেগে উঠতে শুরু করেছে বিশ্ব। উন্নয়ন প্রকল্পের পাশাপাশি আবাসন খাতও ফিরেছে কাজের গতি। আর এমন বাস্তবতায় জ্বালানি তেলের পর এবার বাড়ল রডের দাম। রাষ্ট্রীয় বাণিজ্যিক সংস্থা টিসিবির হিসাবে গেল বছরের এই সময়ে 60 গ্রেডের 1 টন রড বিক্রি হতো 66,000 টাকায়। প্রায় 10,000 টাকা বেড়ে গেল মাসে দাম দাঁড়ায় 75,500 টাকা, যা বর্তমানে বিক্রি হচ্ছে 81,000 টাকায়। কিছুদিন আগে ধরেন আপনার 70-72 এরকম সেল করছি, কিন্তু এখন বর্তমানে রেট 80,000 টাকা আমরা সেল করতেছি। কারণ ফ্যাক্টরি রেটে অলরেডি 78,000 টাকা হয়ে গেছে। উদ্যোক্তারা বলছেন, রড তৈরির প্রধান উপাদান স্ক্র্যাপ ও বিলেট, যা 70 ভাগে আমদানি করা হয়। আন্তর্জাতিক বাজারে পণ্য দুটির দাম বাড়ায় দেশেও বেড়েছে রডের দাম। চায়না আগে প্রায় 10 বছর যাবত আন্তর্জাতিক মার্কেট থেকে কোনো স্ক্র্যাপ কিনতো না। এই 19-20 সালের দিক থেকে তারা কেনা শুরু করে। এ তো মার্কেটে আর একটা নতুন ক্রাইসিস তৈরি হয়। যদি আমাদের স্ক্র্যাপের দাম আরও $100 বৃদ্ধি পায়, এই $580 থেকে $600 যেটা আছে, এটা যদি আরও $100 বৃদ্ধি পায়, তার প্রভাব যে আরও 10,000 টাকা হয়তো বেড়ে যাবে। রডের দাম বৃদ্ধিতে মাথায় হাত আবাসন খাতের ব্যবসায়ীদের, আর ফ্ল্যাট কেনার স্বপ্ন ভঙ্গের আশঙ্কা মধ্যবিত্তের। অর্থনীতিতে বিরাট একটা ভূমিকা রাখে আবাসন শিল্প, এবং দেশের অর্থনীতিতে এটা বিরাট সম্ভাবনা আছে ক্ষতি হওয়ার। বিকজ এই রড সিমেন্টের দাম বেড়ে যাওয়ার ফলে ফ্ল্যাটের দামগুলো কিন্তু বেড়ে যাবে, এবং ফলে কিন্তু স্বল্প এবং মধ্য আয়ের লোকদের জন্য কিন্তু ফ্ল্যাট ক্রয় কিন্তু অসুবিধা হবে বলে আমরা মনে করি। এমন বাস্তবতাতেও দেশে রডের দাম কমানো সম্ভব বলে মনে করেন সংশ্লিষ্টরা। পার টনে 2,000 টাকা ভ্যাট আছে আমাদের বিক্রয় পর্যায়ে। এটাকে 1,500 টাকা কমিয়ে 500 টাকা করে দিলে এই 1,500 টাকা ভোক্তার ব্যয় কমবে। কেমিক্যালের উপরে প্রায় 38% ভ্যাট, EIT ট্যাক্স মিলিয়ে আছে। এখানেও যদি সরকার কিছু ট্যাক্স কমিয়ে দেয়, সেইটার কারণে প্রায় 4-5 হাজার টাকা সরকার মূল্য কমাতে পারে। দেশে রড ও স্টিলের উৎপাদন বাড়াতে রাষ্ট্রীয় নীতি সহায়তা বাড়ানোর দাবি উদ্যোক্তা ও ব্যবসায়ীদের। সেলিম মালিক, RTV, ঢাকা। প্রেসক্রিপশন ছাড়া অ্যান্টিবায়োটিক ক্রয় বিক্রয় বন্ধে সরকার আইন করছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। আইনটি চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় আছে বলে জানিয়েছেন তিনি। বিশ্ব অ্যান্টিবায়োটিক সচেতনতা সপ্তাহ 21 উদযাপন উপলক্ষে ঔষধ প্রশাসন অধিদপ্তর আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, নিবন্ধিত ফিজিশিয়ান, ডেন্টিস্ট ও প্রাণী চিকিৎসকের পরামর্শ ছাড়া অ্যান্টিবায়োটিক ক্রয় বিক্রয় একেবারেই নিষিদ্ধ করা হবে। এজন্য সবাইকে সচেতন হবার পরামর্শ দেন স্বাস্থ্যমন্ত্রী। ভাবে যদি অ্যান্টিবায়োটিক গ্রহণ করি, তাহলে পরে রেজিস্ট্যান্স ডেভেলপ করবে। প্রেসক্রিপশন ছাড়া যদি গ্রহণ করি, তাহলে রেজিস্ট্যান্স ডেভেলপ করবে। নিম্নমানের যদি অ্যান্টিবায়োটিক হয়, তাহলে পরেও এটা অসুখ সারাবে না এবং রেজিস্ট্যান্স ডেভেলপ করবে আস্তে আস্তে, মানে সেই ব্যাকটেরিয়া ভাইরাসগুলোকে ধ্বংস করতে পারবে না। সব ধরনের গ্রাহক, বিশেষ করে ক্ষুদ্র ব্যবসায়ী ও উদ্যোক্তাদের বিশেষ সেবাদানের প্রতিশ্রুতি নিয়ে আশুলিয়ায় উদ্বোধন হলো বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের নতুন শাখা ও এটিএম বুথ। দুপুরে জিরাবো বাজার হাজি চানমিয়া টাওয়ারে এর উদ্বোধন করেন ব্যাংকের চেয়ারম্যান ও FBCCI সভাপতি মোহাম্মদ জসিমউদ্দিন। ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী তারেক মোর্শেদের সভাপতিত্বে অনুষ্ঠানে ভাইস চেয়ারম্যান মাহবুবুল আলম, ইসি চেয়ারম্যান মোহাম্মদ শাহাবুদ্দিন,
উপব্যবস্থাপনা পরিচালক KM আওলাদ হোসেন, উপদেষ্টা শহীদ হোসেন ও শারমিন গ্রুপের কর্ণধার ইসমাইল হোসেন সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। এ সময় শহরের পাশাপাশি তৃণমূলের ব্যাংকটির কার্যক্রম ছড়িয়ে দেওয়া হবে বলে জানিয়েছেন মোহাম্মদ জসিমউদ্দিন। ইন্ডিয়া -10%, আমেরিকা গেছে -3, চায়না গেছে -3, বাংলাদেশ একমাত্র দেশ যেখানে জিডিপি গ্রোথ +5.4%। এগুলি কিন্তু আপনাদের জন্য, আমাদের জন্য, ব্যবসায়ীদের জন্য, মাননীয় প্রধানমন্ত্রীর জন্য। কারণ আমি ওনাদেরকে বাংলার ব্যাংক থেকে বলছি, ভাই এখন সময় আসছে ব্যাংকগুলিকে বাধ্য করা যে আপনার টোটাল টাকা 30% এসএমইদেরকে দিতে হবে, ছোটদেরকে দিতে হবে। এই জন্য বাংলাদেশের টোটাল বিজনেসের 85% এসএমই। বহুজাতিক কোম্পানি ও ধনী ব্যক্তিদের কর ফাঁকির কারণে বাংলাদেশ প্রতি বছর 143.96 মিলিয়ন ডলার হারাচ্ছে। এই পরিমাণ অর্থ দিয়ে দেশের মোট জনসংখ্যার 5.3% বা 84 লাখ মানুষকে অনায়াসে করোনা টিকার 2 ডোজ দেওয়া সম্ভব। এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে কর ন্যায্যতা বিষয়ক আন্তর্জাতিক প্রচারণা সংস্থা দ্য গ্লোবাল ট্যাক্স জাস্টিস ক্যাম্পেইনার্স। মঙ্গলবার দ্য স্টেট অব ট্যাক্স জাস্টিস 2021 নামের একটি প্রতিবেদনে আরও বলা হয়, প্রতি বছর স্বাস্থ্য খাতে বাংলাদেশের সরকার যে পরিমাণ অর্থ বরাদ্দ করে, কর ফাঁকির এই অর্থ সেই বরাদ্দের 14.52%। প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশ বছরে যে প্রায় 14.40 কোটি সমপরিমাণ কর রাজস্ব হারাচ্ছে, তার মধ্যে 11.80 কোটি জন্য দায়ী বহুজাতিক কর্পোরেশন এবং 2.60 কোটি জন্য ধনী ব্যক্তিরা। প্রায় 20 মাস পর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দরজা খুলছে দর্শকদের জন্য। বাংলাদেশ পাকিস্তানের ম্যাচগুলো গ্যালারিতে বসে দেখার সুযোগ পাচ্ছেন তারা, তাই তাদের মধ্যে অন্যরকম উত্তেজনা। টিকিট পেতে নির্ধারিত সময়ের আগে ভাগেই লাইনে দাঁড়িয়ে যান। দীর্ঘ অপেক্ষার পর টিকিট হাতে পেয়ে উচ্ছ্বসিত ভক্তরা, তেমনি না পেয়ে হতাশ অনেকেই। শাইখুল ইসলাম উজ্জ্বল জানাচ্ছেন বিস্তারিত। ঘরের মাঠে শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজ, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার সিরিজ হয়ে গেলেও গ্যালারিতে কোনো দর্শক ছিল না। করোনা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ায় পাকিস্তান বাংলাদেশ ম্যাচে গ্যালারিতে বসে খেলা দেখার সুযোগ পাবে দর্শকরা। এ খবরে বৃহস্পতিবার সকাল থেকে মিরপুর ইনডোর স্টেডিয়ামে টিকিটের জন্য এ দীর্ঘ লাইন। টিকিটের সর্বনিম্ন দাম ধরা হয়েছে 100 টাকা এবং সর্বোচ্চ 1000 টাকা। কয়েক ঘন্টা লাইনে দাঁড়িয়ে টিকিট নামের সোনার হরিণ হাতে পেয়ে খুশি ভক্তরা। সকাল 6টা বাজে লাইনে দাঁড়া হয়েছি, দাঁড়ায় এখন 11টা, 11:30 বাজে টিকিট পেয়েছি অনেক কষ্টে। সকাল 8টায় এসে লাইনে দাঁড়িয়েছিলাম, এই মাত্র টিকিট পেলাম 12টার সময়। মাঝখানে অনেক সমস্যা দেখতেছি। চাহিদা অনুযায়ী টিকিট না পেয়ে অনেকেই হতাশ হয়ে ফিরেছেন। অভিযোগ করেছেন অব্যবস্থাপনারও। আরেকটা পেলে ভালো লাগবে, কারণ একসাথে দুজন আসবো তো এই জন্য। বাংলাদেশ ভালো খেলবে, বাংলাদেশ জেতার আশা আছে, এই কারণে আমরা টিকিট কাটতেছি। কষ্ট করে 2 ঘন্টা লাইনে দাঁড়াইছি, 2 ঘন্টা লাইনে ধরে এখন টিকিট কাটতে আসছি। আমাদের ইচ্ছা আছে বাংলাদেশ জিতবে। কার খেলা এটা জানি না, বাংলাদেশে ধারণ ক্ষমতার 50% বেশি টিকিট দেওয়া হবে না। সঙ্গে শর্ত দেওয়া হয়েছে, যারা করোনার ডাবল ডোজ টিকা নিয়েছেন কেবল তারাই খেলা দেখার সুযোগ পাবেন। শাইখুল ইসলাম উজ্জ্বল, RTV। আরব আমিরাতের আবুধাবিতে কাল থেকে শুরু হবে T10 লিগের ICC স্বীকৃত একমাত্র 10 ওভারের ফরম্যাটের পঞ্চম আসরে এবারও অংশ নিচ্ছে 6 দল, যার একটি দল বাংলা টাইগার্স, যেখানে বাংলাদেশি খেলোয়াড় ছাড়াও আসর শুরু করতে যাচ্ছে বাংলা টাইগার্স। বাংলাদেশি দলের আইকন হিসেবে আছেন দক্ষিণ আফ্রিকার হাই প্রোফাইল তারকা ক্রিকেটার ডুপ্লেসিস, রয়েছেন আন্দ্রে ফ্লেচার, হজরতুল্লাহ জাজাই, জেমস ফকনারের মতো ক্রিকেটাররা। উদ্বোধনী দিনেই মাঠে নামবে বাংলা টাইগার্স। 4 ডিসেম্বর ফাইনাল দিয়ে পর্দা নামবে আবুধাবি T10-এর। উপমহাদেশে প্রখ্যাত শিল্পী বশির আহমেদের 82তম জন্মদিন আজ। দিনটি উপলক্ষে তাঁকে স্মরণীয় করে রাখতে মোহাম্মদপুরের সারগাম সায়েন্স স্টেশনে শিল্পী বশির আহমেদের জীবনের কৃতকর্মকে তুলে ধরেন তার পরিবারের সদস্যরা। পালন করেন 2019 সাল থেকে শুরু হওয়া বশির আহমেদ সম্মাননা 2021। তার অনেক শুভাকাঙ্ক্ষীরাও যোগ দেন ফেসবুক লাইভে। রাতের সংবাদ এই পর্যন্তই। সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন। আমাদের মধ্যরাতের সংবাদ 1টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।